চাইনিজ F7 BGI নামে যে যুদ্ধ বিমানটি মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়েছে, এই এত বড় একটি ঘটনার পর কি বাংলাদেশে চাইনিজ জেট-এনসি যুদ্ধ বিমান কেনা একটা যুক্তিযুক্ত কথা হতে পারে বা একটা কারণ হতে পারে? এই জিনিসটি বোঝার চেষ্টা করবো আমরা। কেননা বর্তমান সময় এই F7 BGI এর যে অবস্থা আমরা দেখতেছি, অনেকে ভাবতে পারে চাইনিজ ম্যানুফ্যাকচারিং ত্রুটি থেকে শুরু করে চাইনিজ বিমান বা চাইনিজ যে যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান রয়েছে বা যুদ্ধ সরঞ্জাম রয়েছে, এগুলো ত্রুটি রয়েছে। মূলত চাইনিজ যে কোয়ালিটি রয়েছে তার কোয়ালিটিগত সমস্যা থাকার কারণে মূলত এ ধরনের একটি বড় দুর্ঘটনা হতে পারে। তো অনেকে বিশ্বাস করতে পারে যে চাইনিজ যুদ্ধ বিমান বা চাইনিজ যে কোনো সরঞ্জাম ক্রয় করলে বাংলাদেশ হয়তো ভবিষ্যতে আরো বড় যুদ্ধ ব্যতীতই আসলে বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারে। বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান বা জাহাজ আবার ভেঙে পড়তে পারে বা দুর্ঘটনার শিকার হতে পারে। ব্যাপারটা মোটেও এমনটা নয়। আসলে চাইনিজ যে F7 BGI যুদ্ধ বিমানটি বাংলাদেশ বর্তমানে ব্যবহার করছে, এটি মূলত রুশ MiG-21 এর একটি ভ্যারিয়েন্ট। বলতে পারেন যে চীন রাশিয়ার কাছ থেকে MiG-21 এর লাইসেন্স প্রোডাকশন নিয়ে কিছুটা অনেকটা আপগ্রেড করে চীন এটাকে পুনরায় রিপ্রোডিউস করছে 1970 বা 1960 এর ওইদিকে। এ থেকে বোঝা যাচ্ছে যে এই MiG-21 এমন যুদ্ধ বিমান যে যুদ্ধ বিমান আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া ব্যবহার করে, যাকে আমরা অনেকটা উইডো মেকার বা ফ্লাইং কফিন নামেও চিনি। ইন্ডিয়াও MiG-21 ব্যবহার করে, যেটির একটি ভ্যারিয়েন্ট হচ্ছে F7 BGI, যেটি বাংলাদেশ বর্তমানে ব্যবহার করতেছে। এই MiG-21 কে উইডো মেকার বলা হয় কেননা ইন্ডিয়া ইতিমধ্যে তাদের প্রায় 700 থেকে 800টির মতো এই ধরনের ফাইটার জেট ছিল। বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণে তারা ক্রয় করেছে। এমনকি তাদের হিন্দুস্তান অ্যারোনটিক্যালস, যেটি হাল নামে পরিচিত, হাল তেজাস যাকে বলা হয়, বা হালের যে একটা ফাইটার জেট রয়েছে তাকে তেজাস বলা হয়, এটাকে মূলত হাল তেজাস বলা হয়। এই হাল কোম্পানি মূলত রাশিয়ার কাছ থেকে একটা লাইসেন্স নেওয়ার মাধ্যমে MiG-21 প্রায় 600টি নিজেদের মাটিতে উৎপাদন করে, অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে উৎপাদিত হয়। প্রায় 200টির মতো প্রায় রাশিয়া থেকে ইন্ডিয়া ক্রয়ও করছে। তো এই থেকে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ বিমানও ইন্ডিয়ায় প্রায় সর্বোচ্চ পরিমাণ বিধ্বস্ত হয়েছে এবং পৃথিবীর সবচেয়ে বেশি বিধ্বস্ত বিমানগুলোর মধ্যে এটি একটি। ইন্ডিয়াতেই প্রায় 200 বা তার থেকে বেশি পরিমাণ এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এমনকি 2023 সালে প্রায় 6টির মতো MiG-21 বিধ্বস্ত হয়েছে। এ কারণে এর যে পাইলট রয়েছে, প্রায় ইন্ডিয়ান যে পাইলট রয়েছে তার প্রায় 200টির মধ্যে পাইলটকে ইন্ডিয়া হারাইতে হয়েছে, অর্থাৎ তাদের পুরোপুরিভাবে ডেথ হয়ে গেছে। এর কারণে মূলত ইন্ডিয়ার একটা অপূরণীয় ক্ষতি হয়। আর এ কারণে মূলত আমরা প্রায় সময় শুনতে পাই ইন্ডিয়ার বিভিন্ন ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে, আর যেটি হচ্ছে MiG-21। এই MiG-21 প্রায় 200 থেকে 400টির মতো বিশাল পরিমাণে বিধ্বস্ত হওয়ার কারণ মূলত এর বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যেটি হচ্ছে এটি অনেকটা ছোট আকারের উইং স্প্যানের একটা ফাইটার জেট। এটি খুব সহজে অনেক দ্রুত স্পিড তুলতে পারলেও আসলে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে হ্যান্ডেল করা অনেকটাই কঠিন হয়ে যায়। এই ফাইটার জেটকে হ্যান্ডেল করা যতটা কঠিন, এ কারণে মূলত এটাকে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন সমস্যার শিকার হয়, এমন একই সাথে দুর্ঘটনার শিকার হতে পারে। তো এই ত্রুটিটা মূলত রাশিয়ান যে ফাইটার জেট MiG-21 এর ছিল, একই সাথে এটাকে যে কপি করে চাইনিজটা নতুন ভ্যারিয়েন্ট বা আপগ্রেডেড ভ্যারিয়েন্ট F7 BG বা F7 BGI বা F7 এর যে ভ্যারিয়েন্ট গুলো তৈরি করা হয়েছে পরবর্তীতে, এগুলো মূলত বর্তমান সময়ে বাংলাদেশ ইউজ করতেছে। আর যেগুলো তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান বলতে পারেন, যেটি বর্তমান সময়ে আসলে বাংলাদেশে ইউজ করা উচিত নয়। যদিও এগুলো খুব রিসেন্ট কিছু কিছু যুদ্ধ বিমান রয়েছে, যেমন F7 BGI, যেগুলো খুব রিসেন্টলি উৎপাদিত ছিল, যেগুলোর বয়স 10 থেকে 12 বছরের বেশি হবে না। তারপরও এর ত্রুটি থাকার কারণে বা ইলেকট্রনিক বা বিভিন্ন ধরনের ইঞ্জিনগুলো ত্রুটি থাকার কারণে মূলত এই ধরনের ফাইটার জেট খুব সহজে বিধ্বস্ত হয়ে যায়। তো এই জিনিসটি বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন ডিফেন্স যারা নিয়ে গবেষণা করেন তাদেরকে হয়তো ভাবাইতে পারে যে চাইনিজ যুদ্ধ বিমান ক্রয় করলে হয়তো বাংলাদেশের জন্য সমস্যা হতে পারে। এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে যে চীন যখন এই যুদ্ধ বিমানকে নিজেদের ফ্যাক্টরিতে বা নিজেদের একটা ভ্যারিয়েন্ট হিসেবে উৎপাদন করেছিল, তখন চীনের প্রযুক্তিগত দক্ষতা ছিল খুবই কম। 1960-এর দিকে যখন চীন আসলে পুরোপুরি অর্থনৈতিকভাবে সামরিকভাবে শক্তিশালী মানে এমন একটি সময় তারা ডেভেলপ করেছিল বা অনেকটা রাশিয়ার কাছে টেকনোলজি নেওয়ার মাধ্যমে নিজেদের মাটিতে উৎপাদন করেছিল। তো এটাতে যে ঝুঁকি রয়েছে তা বর্তমান সময়ে চীন বর্তমানে অনেক বেশি ডেভেলপড এবং তাদের যে টেকনোলজিক্যাল ইনোভেশন রয়েছে তা অনেক বেশি এগিয়ে গেছে। তাই এই সময় তারা যেমন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যেমন J-20, J-35 এর মতো যুদ্ধ বিমান তৈরি করতে পারছে, তাই জেট-এনসির মতো যে আধুনিক যুদ্ধ বিমানগুলো বর্তমান সময়ে চীন অপারেট করতেছে, এই যুদ্ধ বিমানগুলো এগুলোর থেকে অনেক বেশি হাই কোয়ালিটি, অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি সেফ বলতে পারেন। জেট-এনসির তেমন বেশি ক্রাশ রেকর্ড নাই বা নেই বললেই চলে, এবং এমনকি রাফায়েলকে কিল করার একটা রেকর্ড রয়েছে, যেটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাই বর্তমান সময় বাংলাদেশের অনেকের চিন্তা হতে পারে যে জেট-এনসি বা জেফ-17 থান্ডার যে ফাইটার জেট রয়েছে, যেটি পাকিস্তান তৈরি করে চীনের সাথে যৌথভাবে, এই দুটি ফাইটার জেটের মধ্যে অনেকে হয়তো জেফ-17 কে বেশি প্রিফার করতে পারেন। তবে বর্তমান সময়ে এই জিনিসটি মোটেও ঠিক হবে না। বাংলাদেশের জন্য জেট-এনসি সবচেয়ে বেশি বেটার অপশন হবে। যদিও এটি চীনের যুদ্ধ বিমান হইলেও বর্তমান সময়ে চীন যে যুদ্ধ বিমানগুলো তৈরি করেছে বা রিসেন্ট 20 বছরে বা 25 বছরে যে যুদ্ধ বিমানগুলো তৈরি করেছে, এগুলোর কোয়ালিটি অনেক বেশি হাই এবং এগুলো ইউরোপীয় যুদ্ধ বিমানগুলোর সাথে সমানে সমানে টেক্কা দিয়ে অনেকটা টিকে থাকতে পারে। আর বাংলাদেশের জন্য চীনের যুদ্ধ বিমান ক্রয় করলে বাংলাদেশ যে কোনো বড় যুদ্ধে, ইন্ডিয়ার বিপক্ষে যুদ্ধে বা
মায়ানমারের বিপক্ষে যুদ্ধ একটা বড় লেভেলে সাপোর্ট পাবে। কিন্তু অন্য ক্ষেত্রে বাংলাদেশ যদি পশ্চিমাদের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করে, ধরুন রাফায়েল বা ইউরোফাইটার টাইফুন ক্রয় করলো, তাহলে এক্ষেত্রে ইউরোপ কি করবে? ইউরোপের কাছে সবচেয়ে প্রয়োজনীয় যে দেশ থাকবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হবে, সেটা হচ্ছে ইন্ডিয়া। কেননা ইন্ডিয়ার জনসংখ্যা বেশি, ইন্ডিয়ার ইকোনমি বেশি, ইন্ডিয়ার ইনফ্লুয়েন্সও ইউরোপের উপর অনেকটাই বেশি। ইউরোপ অনেকটা ইন্ডিয়ার উপর নির্ভরশীল। তাই যুদ্ধ হলে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে, সেক্ষেত্রে দুইটি দেশের কাছে যদি ইউরোপীয় ফাইটার জেট থাকে, তাহলে এক্ষেত্রে যুদ্ধকালীন সময় ইন্ডিয়া সবচেয়ে বেশি সাপোর্ট পায়। বাংলাদেশ যদি রাফায়েল ক্রয় করে ফ্রান্সের কাছ থেকে, তাহলে একই সাথে ইন্ডিয়া কি করবে? রাফায়েল ইউজ করতেছে বর্তমান সময়, তাই ফ্রান্সের কাছে সবচেয়ে বেশি সাপোর্ট ইন্ডিয়া পাবে আসলে। রাফায়েলের যে স্পেয়ার পার্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের গোলা বারুদের সাপ্লাই হয়তো ইন্ডিয়া বেশি পাবে। তো এক্ষেত্রে কথা হচ্ছে, বাংলাদেশ পশ্চিমা বিমান বা আমেরিকান যুদ্ধবিমান ক্রয় করলে, যেহেতু আমেরিকা এবং পশ্চিমারা ভারতের উপর অনেকটা নির্ভরশীল, বিশেষ করে এক্সপোর্ট তাদের রিলেশন অনেকটাই বেশি। ইন্ডিয়া আমেরিকা যে পরিমাণ এক্সপোর্ট করে, বাংলাদেশ তার তুলনায় অনেক কম পরিমাণ এক্সপোর্ট করে। অন্যদিকে ইউরোপে ইন্ডিয়া যে পরিমাণ এক্সপোর্ট করে, তার তুলনায় অনেক কম পরিমাণ এক্সপোর্ট বাংলাদেশ করে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যুদ্ধকালীন পরিস্থিতি ইউরোপ আমেরিকা বাংলাদেশকে কখনোই সাপোর্ট করবে না অর্থনৈতিক কারণে, এবং ইন্ডিয়ার যে সক্ষমতা রয়েছে এটার কারণে, একটা বড় দেশ হওয়ার কারণে বড় দেশকে সাপোর্ট করলে আমেরিকা এবং ইউরোপ লাভবান হবে। অন্যদিকে বাংলাদেশ ছোট্ট একটি দেশ হওয়ার কারণে, ইকোনমি ছোট হওয়ার কারণে, ইউরোপের কোনো ফাইটার জেট ক্রয় করলে এই ধরনের যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশ ইউরোপের সাহায্য পাবে না। তো এ থেকেই বোঝা যাচ্ছে যে চাইনিজ যুদ্ধবিমান ক্রয় করে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, যেহেতু ইন্ডিয়াকে মাথায় রাখার মাধ্যমে, বা আমরা বলতে পারি যে মিয়ানমারকে মাথায় রাখার মাধ্যমে, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। তো বাংলাদেশ JF-17 থান্ডার ফাইটার জেট এবং জেটেন্সি ফাইটার জেটের মধ্যে জেটেন্সি ক্রয় করলে আসলে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে, কারণ এটা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত। এবং চীনের, একইভাবে চীনও যেমন JF-17 তৈরি করছে, JF-17 ক্রাশ রেকর্ডও মোটামুটি রয়েছে। পাকিস্তান তৈরি করার পর থেকে প্রায় 4-5টি ক্রাশ করে গেছে ইতিমধ্যে। এ থেকে বোঝা যাচ্ছে বর্তমান সময়ে জেটেন্সি বাংলাদেশের জন্য একটি বেটার অপশন হতে পারে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে তোমরা কমেন্ট বক্সে কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো অঞ্চলে। ছিলাম, বাই।